করলাম। 7 নম্বর অধ্যায় আসেন। 4 নম্বর অধ্যায়ে আমরা যেটা শিখলাম ওই অধ্যায়ের সাথে আমাদের 7-এর 1 মিল আছে। এখানে বলছে আমাদের কি কি শিখতে হবে, দেখেন ফরম্যাটটা বলছে এখানে আর ও আই, আর আই, ইভিএ, এমবিএ এগুলো শিখতে হবে। তারপরে একটা হাইপেন দিয়ে বলছে ট্রান্সফার প্রাইস, ট্রান্সফার প্রাইসিংও শেখা লাগবে। তাহলে আমরা ট্রান্সফার প্রাইসটা সাথে 2-তে দেখাইছি আর এইগুলোর সাথে 1-এ রাখছি, ব্যাস। এমবিএ শেখাবো, ইবিএ শেখাবো, আর ওয়াই দেখাবো, রেসিডেন্ট ইনকামও দেখাবো। 7 নম্বরে চলে আসেন। হঠাৎ করে 5 বাদ দিয়ে আপনারা 7-এর কথা বললেন কি জন্য? আমি বলছিলাম 5 নম্বরের 4-এর 5 নম্বরটা দিবেন, আর কোনটা দেন নাই, আমি 7-এর কথা বলি নাই স্যার, বুঝছেন স্যার? আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখেন মানে স্যার উনি রিকোয়ারমেন্ট 7 এর কথা বলছে, চ্যাপ্টার 7 এর কথা বলেন নাই। রিকোয়ারমেন্ট চ্যাপ্টার 7 ম্যাথ না, কয়েকজন 7-এর কথা বলেছে, অন্যরা, শুধু ফাদ না। না স্যার ঠিক আছে, সপ্তাহ মধ্যে করান স্যার, 2 নম্বর ফরম্যাট থেকে করান। তাহলে 1 নম্বরে হচ্ছে আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখতে হবে, তারপরে রেসিডেন্ট ইনকাম, এরপরে ইভিএ, এমবিএ, তারপরে যে আবার সেগমেন্ট আছে ইনকাম স্টেটমেন্ট। আমরা 4 নম্বরে 1 নম্বর ফরম্যাটে 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটে সকালে এইগুলো করাইছিলাম। টার্গেট সেল ইউনিট, টার্গেট সেল ইন টাকা, টার্গেট কস্ট পার ইউনিট, টার্গেট প্রফিট পার ইউনিট, মার্জিন, টার্নওভার, আরওআই, মনে আছে? এসবগুলো করলাম না সকালে। 4 নম্বর অধ্যায়ের সাথে 1 নম্বর ফরম্যাটের এগুলো সব মিল আছে। একটা অঙ্ক একটু করে আমরা চলে যাব। দেখেন, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট দ্য ইস্টার্ন লিমিটেড। এখানে বড় একটা অঙ্ক দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার উপরে আরওআই, টার্গেট প্রফিট 10,000, 10,000 যদি 10% যদি 8 লক্ষের সাথে গুণ করা হয় তাহলে টার্গেট প্রফিট হবে 80,000 টাকা। আর 741 সেলিং প্রাইস পার ইউনিট 12 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা, বাদ দিলে থাকে কন্ট্রিবিউশন 9 টাকা। টোটাল ফিক্সড কস্ট আছে 2,60,000, ইনকাম ফর দ্য ইয়ার 80,000। এই 80,000 কিন্তু ওই যে 8 লক্ষের উপরে 10%, সেই 80,000। এই সেল দেওয়া আছে 10 লাখ, অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 4 লাখ। টার্গেট সেল ইউনিট, ফাহাদ ভাই আপনি একটু মিট করেন, শব্দ হচ্ছে। টার্গেট সেল ইউনিটের সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। টোটাল টার্গেট সেল ভ্যালু, এই যে ইউনিট বেরোলো 37,778, ওইটার সাথে সেল প্রাইস 12 টাকা গুণ করলে ভ্যালু পেয়ে যাব। টার্গেট কস্ট পার ইউনিট, সেল ভ্যালু থেকে প্রফিট 80,000 বাদ দিব, কস্ট পেয়ে যাব। কস্টকে টার্গেট সেল ইউনিট 37,778 দিয়ে ভাগ করলে টার্গেট কস্ট পার ইউনিট বের হবে 9 টাকা 88 পয়সা। টার্গেট প্রফিট পার ইউনিট, ইউনিটের সংখ্যা 37,778, প্রফিটের পরিমাণ 80,000 টাকা, ভাগ করলে ব্যাস এখান থেকে বেরিয়ে আসবে পার ইউনিট প্রফিট। ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই, বিনিয়োগের উপরে আয়ের হার। এখন বিনিয়োগ তো 8 লক্ষ, ওর উপরে আয়ের হার, তাহলে আমরা আয়ের হার দেখাচ্ছি। ইনকাম 80,000 টাকা দেওয়া রয়েছে, ইনভেস্টমেন্ট 8 লক্ষ, ভাগ করে একসাথে গুণ করে দেখি যে 10%ই হয়েছে। আরেকটা আছে টার্নওভার, ক্যালকুলেশন অফ টার্নওভার। টার্নওভার হলো সেলকে এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করতে হয়। তো সেল 10 লাখ, অপারেটিং অ্যাসেট 4 লাখ, ভাগ করলে 2.5 টাইমস, এই হলো টার্নওভার। এই 14 সালে এটা আসছিল 4 মার্কের জন্য। তারপরে এইসব অঙ্ক পারবেন, ঢাকা, যশোর, আলাদা আলাদা ডিভিশন। 5 নম্বরে আসেন, একটা অঙ্ক আসছিল 15 সালে। ইএটি, আর্নিং আফটার ট্যাক্স দেওয়া রয়েছে ফর দ্য ইয়ার আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো 5 বছরের ইনকাম। আমরা প্রথমে ইনিশিয়ালি বিনিয়োগ করেছিলাম, এই বিনিয়োগগুলো সব মাইনাস দেখানো আছে। আসলে ক্যাশ আউটফ্লো তো মাইনাসই হয়, আমাদের পকেটের থেকে টাকা চলে যায় বিনিয়োগ করলে।
এই জন্য এটা মাইনাস দেওয়া হয়েছে। আর তারপরে ইনফ্লো, আমাদের ইনকাম হয়েছে প্রজেক্ট এ থেকে 20,000, 12,000, 14, 30 এবং 8,000 টাকা ইনকাম হয়েছে। যেগুলো জিরোটা একটু আবার বলবেন। 0 বছরে যখন আমরা একবার শুরুতে প্রজেক্ট যখন আমরা ক্রয় করি, ওই সময় শুরুতে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ করলে টাকা চলে যায়, পকেট থেকে টাকা চলে যায় বলে মাইনাস হয়। তো মাইনাস 2 লাখ টাকা বিনিয়োগ করে আমরা এই কয় টাকা আয় করেছিলাম, তাহলে আয়ের হার কত? এখন লিখব ডিটারমাইন দ্য ARR, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ EAT ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। এ হলো ARR এর সূত্র। তো EAT পাবো কোথায়? এই যে 5টা বছরের ইনকাম 20 যোগ 12,000 যোগ 14,000 যোগ 30,000 যোগ 8,000 যোগ করে পেয়েছি, 5 দিয়ে ভাগ করেছি, এভারেজ ইনকাম 16,800। এবার এভারেজ ইনভেস্টমেন্ট এভারেজের সূত্র হলো NCO প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2। NCO 2 লাখ, স্যালভেজ ভ্যালু নাই 0, তারপরও 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 1 লাখ, 1 লাখ দিয়ে ভাগ করে একসাথে গুণ করে 16.80%। তারপর আসেন বি প্রজেক্টে, বিনিয়োগ করেছি 2,30,000 টাকা, ইনকাম হয়েছে 5 বছরে 15, 12, 13, 10 এবং 13,000 টাকা। এই টোটাল মিলে ইনকাম হয়েছে 5 বছরে ইনকাম 5 দিয়ে ভাগ করলাম, এভারেজ 12,600 টাকা। আর এভারেজ ইনভেস্টমেন্ট বিনিয়োগ করা হলো, এভারেজ দেখাচ্ছি 2,30,000 প্লাস স্যালভেজ হলো 0 ভাগ 2, NCO প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2, 2,30,000 সাথে ভ্যালুটা কি প্রশ্নে দিয়ে দেয়? স্যালভেজ ভ্যালু প্রস্তাবনের সময় থাকতে পারে, না থাকলে আমরা 0 ধরে নিলাম 0। তাহলে এখানে 2,30,000 কে ভাগ করলাম 2 দিয়ে, 1,15,000 টাকা, 1,15,000 দিয়ে ভাগ করে একসাথে গুণ করলাম, বাস স্যার অ্যাড হতে চাচ্ছে, বেড়ে আসলো রিটার্ন। তিন নম্বরে আসেন, NCO ছিল আপনার 1,80,000, আর এদিকে CFAT আছে 5 বছর, 5 বছর আগে যোগ করে ভাগ করে এভারেজ করলাম, আর ওই যে 1,80,000 প্লাস স্যালভেজ হলো 0 ভাগ 2, তাতে 90,000 টাকা হলো এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। স্যার 2 5 কেন দিয়ে ভাগ করা হয়েছে? 5টা বছরের আয়, তাই 5 দিয়ে ভাগ করতে হবে, এভারেজ পাওয়া যাবে। আর 2 হচ্ছে সূত্রের 2 কি জন্য? NCO প্লাস স্যালভেজ ভ্যালু। কয়টা আইটেম? 2টো আইটেম। আসলে গড়ের সূত্র কি জানেন? রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করিলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলা হয়। এবারে যে ইনভেস্টমেন্ট মানে গড় বিনিয়োগ। তো কয়টা সংখ্যা এখানে? একটা হলো NCO প্লাস স্যালভেজ ভ্যালু, 2টা, এই 2টাকে 2 দিয়ে ভাগ করতেছি, বুঝলেন? জি স্যার। তাহলে আমাদের 5 নম্বর সবাই বুঝতে পারছে? 6 তো পারবে, 6 7 তারপর 9 নম্বর স্যার, 9 10। এরপরে চলে আসেন 8 9 10, 9তে চলে আসলাম। পেজ নাম্বার কত এটা? আর 8 নম্বরটা লাগবে নাকি স্যার? 845। 8 নম্বর দরকার নেই, এখানে দেখেন 9। তাহলে 9 নম্বর অঙ্কটা 4 মার্কের আসছিল 15 সাল আর 17 সাল দুইবার। প্রথমে সেল দেওয়া রয়েছে 40 লক্ষ আর 70 লক্ষ টাকা। তারপরে এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 20 লক্ষ এবং 20 লক্ষ টাকা। নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 3,60,000, 4,20,000। প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট 9,50,000, 4 লক্ষ, এই যে 8 লক্ষ টাকা। এই তো এখন আমাদের করণীয় দেখেন। রিকোয়ারমেন্ট 1 বসে কম্পিউট দ্য রেট অফ রিটার্ন ফর ইচ ডিভিশন ইউজিং দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখালাম ROI। এখন ROI দেখানোর জন্য ফর্মুলা আছে 2টা। তো এখানে ফর্মুলা ইন্ডিকেট করে দিচ্ছে যে ফর্মুলা স্টেট ইন টার্ম অফ
মার্জিন অ্যান্ড টার্নওভার, মার্জিন এবং টার্নওভার গুণ করে, অ্যান্ড মানে গুণ করা, টার্নওভারের সাথে মার্জিন গুণ করে তারপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করো। তাহলে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর সূত্রটা লিখলাম মার্জিন ইন্টু টার্নওভার। আর মার্জিনের সূত্র হলো অপারেটিং ইনকামকে সেল দ্বারা ভাগ করলে মার্জিন পাওয়া যায়, আর টার্নওভারের সূত্র হলো সেলকে অপারেটিং অ্যাসেট দ্বারা ভাগ করলে টার্নওভার পাওয়া যায়। তাহলে প্রথম বিভাগে দেখেন ইনকাম ছিল আমাদের নেট অপারেটিং ইনকাম 3,60,000, সেল দেওয়া ছিল 40 লক্ষ টাকা, ভাগ করে একসাথে গুণ করলাম। তারপরে নেট ইনকাম ছিল 4,20,000 টাকা, এটাকে ভাগ করলাম। ও আর কাজ আছে, টার্নওভার তো বলা হলো না। সেল দিয়ে সেলকে ভাগ করব অপারেটিং অ্যাসেট। এখন ইকুইপমেন্ট যেটা লেখা রয়েছে এই যে এভারেজ অপারেটিং অ্যাসেট 20 লক্ষ টাকা, আর সেল কত 40 লক্ষ, ভাগ করলে হবে 2 টাইমস। তো একটা ডিভিশন আগে দেখালাম, 40 লক্ষরে 20 লক্ষতে ভাগ করলে 2, আর 3,60,000কে 40 লক্ষ ভাগ করলে এটা দশমিক আসবে, তারপরে 100 দিয়ে গুণ করলে 9% হয়েছে। তো 9%কে 2 দিয়ে গুণ করলে 18%। দ্বিতীয়টা ছিল 4,40,000 টাকা ইনকাম, 70 লক্ষতে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আসলো 6, আর এদিকে 70 লক্ষ টাকা সেলকে অপারেটিং অ্যাসেট 20 লক্ষতে ভাগ করলে আসে 3.50, এই আসলো 21%। আর ওই যে 100 দিয়ে গুণ করছে এটা দেখানো লাগবে না স্যার? এইটা দেখানো লাগে না, পার্সেন্টেজের মধ্যে আর দেবকে দেখাবো কই? স্যার 2 দিয়ে কেন গুণ করছি স্যার? উপরটা ওই যে 2 টাইমস, এটা হইছে টাইমস, এটা হইছে 40 লক্ষ করে 20 লক্ষতে ভাগ করলে হয় 2, এই 2 দিয়ে গুণ করা হয়েছে। আর এখানে যেমন 70 লক্ষ করে 20 লক্ষতে ভাগ করলে হয়েছে 3.5। স্যার এখানে মার্জিন আর টার্নওভার আলাদা আলাদা ভাবে বের করলে হবে না? হ্যাঁ আলাদা হবে, ওরা বলছে যে ROI দেখাও মার্জিন এবং টার্নওভার, তো মার্জিন আলাদা বের করে টার্নওভার আলাদা বের করে তারপরে গুণ, তাও হবে, একবারে দিলেও হবে। এখন আমাদের ROI যেটা বড় সেটা আমাদের জন্য ভালো, তাহলে ROI বড় হয়েছে কোনটা? দ্বিতীয়টা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ইজ গ্রেটার দেন ফার্স্ট ইনভেস্টমেন্ট। কিন্তু আমি এখানে ব্যাখ্যাটা একটু বেশি বড় করে ফেলেছি, আপনাদের জন্য একটু বড় বেশি হয়ে গেছে, তাই না? অত বেশি লেখা দরকার নেই। হুইচ ডিভিশনাল মার্জিনাল, এখন কোন ডিভিশনের মার্জিন টু বি ডুইং দ্য বেটার, তা আপনি লিখবেন ডিভিশন বি। তাহলে নিউ সাউথ ওয়েলস আছে ডিভিশনটা বেটার হয়েছে, তো হুইচের জায়গায় 2 নম্বর এটা লিখে দেবো, দিয়ে আর প্রশ্নে যা আছে এইটুক লিখে দিলে আনসার হয়ে গেল। বিকজ এই হয় কেন বড়, কেন ভালো? বিকজ দেয়ার ROI ইজ গ্রেটার দেন ফার্স্ট ইনভেস্ট। এটা তো বেশি ইম্পর্টেন্ট না, 21 সালে আসছে। এখানে ম্যাডাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যেটা দিছে এটা কি কেন দিছে? প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না, ওটা তো ব্যাখ্যা আমি লিখে দিছি যে ওটা ছোট রেট হয়েছে তাই। আচ্ছা এখানে কি 10 নম্বর তো দিইনি, 10 নম্বর 21 দরকার নেই, 21 আসছে না। প্রশ্নে দিতে দেওয়া আছে 9,50,000 আর 8 লক্ষ টাকাটা। স্যার 10 নম্বরে 16 সালে দেখাচ্ছে স্যার বইয়ের মধ্যে। এটা কি 16 সাল? হ্যাঁ পরে আবার 21 সাল হয়েছে, তো 21 সালও আসছে, তো দরকার নেই, এটা 10 কেটে দেন। 11 লাগবে না, 11 দরকার নেই। ওই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এইগুলো দেওয়া সব। টার্গেট সেল, টার্গেট প্রফিট, এই 1 নম্বর ফরম্যাট তো 11টা অঙ্ক ছিল, সব একই। এবার রেসিডাল ইনকাম দেখেন, রেসিডাল মানে কি জানেন? উদ্বৃত্ত, সারপ্লাস, অতিরিক্ত। তার মানে আপনার যে টার্গেট তার থেকে যদি একটু বেশি হয়ে যায় এটাকে সারপ্লাস বলা হয়। তো সারপ্লাস অঙ্ক একটু দেখাই, একটা অঙ্ক আসেন প্রথমে। মডার্ন কোম্পানি হ্যাজ 4 ডিভিশন, ডিভিশন A, B, C, D, 4টা ডিভিশন আছে। ডিভিশনাল প্রফিট 3 লাখ, 2.5 লাখ, 6 লাখ এবং 1,70,000 টাকা। অ্যাসেট এমপ্লয় বিনিয়োগ করা হয়েছিল 18 লাখ, 14 লাখ, 42 লাখ এবং 8 লাখ। র্যাঙ্ক দ্য ডিভিশন অ্যাকর্ডিং টু রেসিডুয়াল ইনকাম,
প্রথমে রেসিডুয়াল ইনকাম আর আই এটা বের করতে হবে। রেসিডুয়াল মানে উদ্বৃত্ত, অতিরিক্ত, সারপ্লাস। ইফ দ্য মিনিমাম ডিজায়ার্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ওয়াই যদি মিনিমাম 10% হয়, তাহলে সারপ্লাস কোনটা এটা দেখতে হবে যে বিনিয়োগের উপর 10%। মনে করেন এখানে 18 লাখের সাথে আমি 10% গুণ করলাম, তা কত আসবে বলেন তো? 1,80,000। আচ্ছা, 1,80,000-এর থেকে 3 লাখ তো বড়, তাহলে 3 লাখ থেকে 1,80,000 বাদ দিলে আমাদের 1,20,000 টাকা সারপ্লাস থেকে যাবে। এরকম সারপ্লাস আমরা 4টা ডিভিশন বের করব। আগে বের করার পরে র্যাঙ্কিং করব যে কোন ডিপার্টমেন্টটা বেশি সারপ্লাস হয়েছে, র্যাঙ্কে ফার্স্ট হবে সে। দেখালাম প্রথমে বিনিয়োগ দেখালাম 18 লাখ, 14 লাখ, 42 লাখ, 8 লাখ। এবার অ্যাকচুয়াল প্রফিট যেটা হয়েছে প্রশ্নে ওইটা নিয়ে কপি করে পেস্ট করে দিলাম এখানে। এবার মিনিমাম রিকোয়ারমেন্ট ওই যে 18 লাখের 10% 1,80,000, এই 14 লাখের 10% 1,40,000, 42 লাখের 10% 4,20,000, 8 লাখের 10% 80,000। এখন 1,70,000 থেকে 80,000 বাদ দিলে 90,000 থাকে। 6 লক্ষ থেকে 4,20,000 বাদ দিলে 1,80,000 পাওয়া যায়। 2,50,000 থেকে 1,40,000 বাদ দিলে 1,10,000 থাকে। 3 লক্ষ থেকে 1,80,000 বাদ দিলে 1,20,000 থাকে। এখন এই নিচেই দেখেন সব থেকে বড় ইনকাম কোনটা? 1,80,000। এই 1,80,000 টাকা সব থেকে বড়, তাহলে সি হলো আমাদের র্যাঙ্কে ফার্স্ট। তাহলে ফার্স্ট র্যাঙ্ক হলো সি, আর সেকেন্ড র্যাঙ্ক হলো এ, থার্ড হলো বি, আর ডি হলো লাস্ট। র্যাঙ্কিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং লাস্ট। এই র্যাঙ্কিংটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আসলে পারবো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ জি আসলে স্যার। পারবেন। আচ্ছা, এখানে বলেছে রেসিডুয়াল ইনকাম দেখান। তো রেসিডুয়াল ইনকাম দেখাবেন, আপনার অপারেটিং ইনকাম আছে 3 লাখ, আর বিনিয়োগ আছে আপনার এখানে অপারেটিং অ্যাসেট, ইনপুট, ইন্টারেস্ট, আর ওয়াই 40%, আর ইনভেস্টেড আছে 5 লক্ষ টাকা। এখন 18% গুণ করবো। এখন এই 5 লক্ষর উপর 18% গুণ করলে 90,000। ইনকাম হয়েছে 3 লাখ। 3 লাখ থেকে 90 বাদ দিলে কত থাকে? 2,10,000 রেসিডুয়াল ইনকাম। ব্যাস এইটুক কথা, এইটুক লিখলে আমাদের 4 মার্ক। এখন ওসাকা অ্যান্ড ইয়াকামা। ওসাকা এটা জাপানের একটা শহর, ইয়াকামা একটা জাপানের শহর। সেলস 30 লাখ এবং 90 লাখ। নেট অপারেটিং ইনকাম, এভারেজ অপারেটিং অ্যাসেট, অপারেটিং অ্যাসেট দেওয়া রয়েছে, ইনকাম দেওয়া রয়েছে, সেল দেওয়া রয়েছে। ফর ইচ ডিভিশন, প্রত্যেকটা ডিভিশন ক্যালকুলেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ওয়াই নির্ণয় করো ইন টার্ম অফ দ্য মার্জিন অ্যান্ড টার্ন ওভার। দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে, সূত্রটা বলে দিচ্ছে যে টার্ম অফ মার্জিন অ্যান্ড টার্ন ওভার। মার্জিন আগে বের করতে হবে আর টার্ন ওভার গুণ করতে হবে। তাহলে মার্জিন হলো এটা, ইনকাম ডিভাইড বাই সেল ইন্টু 100। তো 100টা দিলাম না, দশমিক থাকলো। আর টার্ন ওভারের সূত্র হলো সেল ডিভাইডেড বাই অপারেটিং অ্যাসেট। এখন ওসাকা আগে দেখেন যে ইনকাম 2,10,000 টাকা, সেল 30 লাখ। 30 লাখ দিয়ে ভাগ করলাম 2,10,000-কে। আবার সেল হলো 30 লাখ, অপারেটিং অ্যাসেট ইনভেস্ট করা হয়েছে 10 লাখ। 30 লাখরে 10 দিয়ে ভাগ করলে তো 3 টাইমস। তো যে পার্সেন্টেজ আসলো প্রথম অংশটা 100 দিয়ে কিন্তু গুণ করিনি, দশমিক রাখছি, তারপরে 3 দিয়ে গুণ করে দিছি, গুণ করে তারপরে 100 দেখাইছি, তার মানে 3 সাথে 21, অতএব 21%। আর ইয়াকামা এটা ওই একই কায়দা দেখাবো। এখানে ইনকাম 100 দিয়ে কেন গুণ করা হয়েছে এখানে? এটা দশমিক দেখাইছি, তো দশমিক থেকে পার্সেন্টেজে নিয়ে আসার জন্য 100 শো করেছি। এই এরপরে ইয়াকামা আসলাম, সেখানে আসেন ইনকাম 7,20,000, সেল হচ্ছে আমাদের 90 লক্ষ, ভাগ করে দিলে দশমিক আসলো। টার্ন ওভার, সেলকে এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করলাম 2.25, টার্ন ওভার দিয়ে গুণ করলাম 8-এর সাথে, তারপরে দশমিকটাকে শতকরা দেখানোর জন্য 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দেখাই দিচ্ছি। যা এই শেষ। তাহলে আর ওয়াই তো শেষ হলো, 1 নম্বর রিকোয়ারমেন্ট। কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম, আর আই দেখাও ফর ইচ ডিভিশন ইফ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন ফর বোথ ডিভিশন ইজ 15%,
যদি মিনিমাম আমাদের আয়ের হার 15 হয় তাহলে রেসিডাল ইনকাম কত? রেসিডাল ইনকাম দেখাবো। প্রথমে লিখলাম এভারেজ অপারেটিং অ্যাসেট, ওই অ্যাসেটের উপরে 15% ইনকাম, 15% করে 1,50,000, হ্যাঁ 6 লক্ষ হয়েছে। অথচ প্রস্তে দেওয়া রয়েছে অ্যাকচুয়াল প্রফিট 2,10,000, 2,10,000 থেকে 1,50,000 বাদ দিলে 60,000 থাকে, 7,20,000 থেকে 6 লক্ষ বাদ দিলে 1,20,000 থাকে। আর সবাই ক্লিয়ার? জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার এগুলো আর করা লাগবে না? এগুলো পারা যাবে আশা করি, হ্যাঁ ইনশাল্লাহ। ওই যে একই রকম দেখা যাচ্ছে ওখানে ইয়াকমায় অসাকা দেওয়া ছিল, এখানে চিটাগং আর সিলেট দেওয়া রয়েছে, ঢাকা আর খুলনা দেওয়া থাকলো, বিভাগের দুটো আলাদা নাম দেওয়া থাকলো, সিস্টেমে একই থাকলো। এই দেখি চিটাগং আর খুলনা দেওয়া রয়েছে, এটা আসছিল 17 সালে, কই গেল? এই চিটাগং আর খুলনা 17 সালে আসছে 6 নম্বর অঙ্কটা, পারবি না? জি স্যার পারবো স্যার। 20 সালে আসছিল এই অঙ্কটা। এবিসি কোম্পানির সেল দেওয়া রয়েছে 2,50,000 টাকা, নিট অপারেটিং 30,000 টাকা, আর আবার এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া রয়েছে 1 লক্ষ টাকা। এই ক্যালকুলেশন করা হলো, দুটো রিকোয়ারমেন্ট শেষ, অঙ্ক শেষ। তাহলে আমরা এই পর্যন্ত দুটো ফরম্যাট শেষ করলাম। এবার আসেন